বিএনপি তো ঘর পড়া গরু, বুঝছেন? সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। বিএনপিকে প্রতিটি পা ফেলতে হয় হিসাব করে। এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং একটা আপনার পিসফুল ইলেকশন, আপনার অ্যাকসেপ্টেবল ইলেকশনের দিকে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আমরা এসেছি বিএনপির মহাসচিব, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলতে। চলুন সমস্যার বিষয় নিয়ে তার সঙ্গে। অন্তর্বর্তী সরকার একটি জাতীয় সনদ তৈরি করার কথা বলছে। দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হিসেবে এই সনদে বিএনপি কি দেখতে চায়? আমাদের সঙ্গে তাদের যে কথা যেটা হয়েছে এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে তারা যে সমস্ত প্রস্তাবগুলো তারা সংস্কারের জন্য করেছে, সেই প্রস্তাবগুলোতে যেগুলোতে আমরা একমত হব, সেই একমতগুলোতে কনসেনসাস যেগুলো হবে সেটা সম্পর্কে আমরা একটা চার্টার অফ আপনার রিফর্মস এটা আমরা এগ্রি করি। যে বিষয়গুলো আপনার হবে না সেই বিষয়গুলো আমরা মনে করি যে দ্যাট শুড বি প্লেসড বিফোর দ্য পিপল কোনভাবে হবে, ইলেকশন ম্যানিফেস্টোতে আসবে, তারপরে সেটা পার্লামেন্টে আসবে। আলটিমেটলি সব কিছুতে আপনাকে পার্লামেন্টে রেটিফাই করতেই হবে, হ্যাঁ, অ্যাজ পার ল অফ দি কান্ট্রি। আর কোন কোন জিনিসগুলো আমরা একমত হচ্ছি না, যে এটা ঠিক এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারবো না, কারণ এটা আমাদের একটা টিম আছে, যে টিমটা রেগুলার ওদের সঙ্গে বসেছে এবং কাজ করেছে। তার মধ্যে আমি যতদূর জানি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা একমত হয়েছি ওদের প্রস্তাবের সঙ্গে। হয়তো কিছুটা আপনার একমত হতে পারছি না কোনো কোনো জায়গায়, সেগুলো জায়গায় একমত হতে পারছি না, সেগুলো আপনার হবে আপনার পার্লামেন্টে যাবে ভবিষ্যতে, সে ব্যাপারে আমরা একমত। সনদ কার্যকর করার বিষয়ে বিএনপি কি ভূমিকা নেবে? সনদ কার্যকর করা বলতে আপনি কি বোঝাচ্ছেন ঠিক বুঝিনি। একটা বাস্তবায়ন তো আপনি সনদে নিশ্চয়ই আপনারা কিছু একমত ভবিষ্যতে না, যেটা একমত হবে সেটা তারা করে ফেলবে, গভর্নমেন্টই সেটা আপনার অর্ডিন্যান্স করে করতে পারে, and that has to be ratified in the parliament again next parliament. আর যেগুলো হবে না সেগুলো আপনার ইলেকশন ম্যানিফেস্টোতে গিয়ে আসবে, যে দল জিতবে তারা সেটাকে আপনার রেটিফাই করে সেটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে। আইন পরিষদের উচ্চ কক্ষ নিম্ন কক্ষের কথা বলা হচ্ছে, কেন আমরা আনুপাতিক হারে সাধারণ নির্বাচনের ব্যাপারে একমত নই। এটা আমরা ওনারা কেন চায় বলে আপনার মনে হয়? হ্যাঁ, কেন আনুপাতিক পদ্ধতি ওনারা চাচ্ছেন? যারা চাচ্ছেন তারা মনে করছেন যে এটাতে কোথায় বেটার আপনার রিপ্রেজেন্টেশন হবে আর কি। এটা কিছুটা পশ্চিমাদেরকে তারা ফলো করার চেষ্টা করছেন। পশ্চিমা কয়েকটা বিশ্বেই ধরনের আপনার ব্যবস্থা আছে, কিন্তু এটা যারা ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি ফলো করেন তাদের কোথাও এটা নাই। যেমন আপনার আমাদের সেই আপনার ইংল্যান্ডেই নাই, আপনার ইন্ডিয়াতে নাই, এই সমস্ত দেশগুলোতে কিন্তু এই যে আনুপাতিক হারে ভোটের ব্যাপারটা লোয়ার হাউসে নাই। আপার হাউসে আপনার এই ব্যাপারটা আলোচনার মাধ্যমে ঠিক করা যেতে পারে যে কতগুলো আপনারা পার্টি নমিনেশন দেবে, নাকি আপনার অ্যাজ পার রেশিও অব দি ভোট রিসিভ বাই দ্য পলিটিক্যাল পার্টিস সেটা করবে, সেটা আলোচনার মাধ্যমে ঠিক হবে। আপনারা কি কি অসুবিধা দেখছেন? আমরা সেগুলোকে বলে দিয়েছি যে এটা আপনার পার্লামেন্টে গিয়ে আলোচনার মাধ্যমে করা যেতে পারে। আপনার জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের প্রস্তাব আছে সংবিধান থেকে। বিএনপি 2023 সালের 13 জুলাই যে রাষ্ট্র কাঠামোর জন্য 31 দফা আপনারা দিয়েছিলেন, তাতে সংবিধান সংস্কার কমিশন গঠনের কথা শুরুতেই বলা হয়, সম্ভবত প্রথমটাই। তাহলে আপনার সাংবিধানিক কাউন্সিল গঠনে আপত্তি কেন? সাংবিধানিক কাউন্সিল গঠনের ব্যাপারটাতে, আপত্তির ব্যাপারটাতে এটা আলোচনা সাপেক্ষে, এটা আমরা একদম না করে দিইনি। এটা আমরা বলেছি যে পরবর্তীতে এটা আপনার আলোচনা করা যেতে পারে, পার্লামেন্টে ডিসকাশন করে এটা করা যেতে পারে। আমরা কিন্তু এটা না করে দিইনি। ভিশন 2030 দিয়েছেন আপনারা 16 সালে, জি 2016 সালে। জি, আপনার এতে আপনার একদিনের গণতন্ত্রের কথা বলা আছে, যে এটা সংসদীয় সরকার আহ্বানে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতার, এই শব্দগুলো আমি ওয়েবসাইট থেকে নিয়েছি আপনাদের। একটা স্বৈরাচারী এখন তান্ত্রিক শাসনের জন্ম হয়, তো এখন নির্বাহীর ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্যের কথা আসছে, আপনারাও বলছেন। এই ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার কমানো, মেয়াদ সীমিত করা, এগুলো কি যথেষ্ট হবে বলে মনে হয়? গণতন্ত্র একটা সংস্কৃতি, এটাকে আপনি কোনো একটা আইন দিয়েই ওটাকে নিশ্চিত করতে পারবেন, তাহলে তো একদিন হয়ে যেত বাংলাদেশে আপনার, তাই না? আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় চেষ্টা করেছি। আসলে মূল প্রবলেম হচ্ছে এটা আমরা চর্চা করিনি, যেটা আমরা একমত হয়েছি সেটাও আমরা চর্চা করিনি।
যদি আমরা চর্চাটা করে যেতাম তাহলে আজকে এটা একটা দাঁড়িয়ে যেত। যেমন ধরেন আপনার যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম, তাই না? এটা যখন আমরা প্রথম দিকে তো আপনি জানেন আমরা এটা মানতে চাইনি, যখন আমরা মেনেছি আমরা এটা সংবিধানের সন্নিবেশিত করেছি এবং এটার অধীনে 3টা নির্বাচন হয়েছে এবং সবাই বলবে যে এই 3টা নির্বাচন খুব চমৎকার নির্বাচন হয়েছে। এটা যদি আমরা কন্টিনিউ করে যেতে পারতো তাহলে কিন্তু আজকে নির্বাচনের ব্যবস্থাটা পাকা হয়ে যেত এবং ওইটার ফলেই এই যে নির্বাচনের সময় যে আপনার ডাকাতি, চুরি, সরকারের আপনার চেষ্টা করা, এগুলো আপনার কিন্তু থাকতো না, আস্তে আস্তে চলে যেত। মানে ডেমোক্রেসি কিন্তু ওয়ান থিং, ইট ইজ ইউ ক্যানট ইম্পোজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এটাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার সঙ্গে আমি কথা বলবো, আপনার সঙ্গে আমি কথা বলবো যে ভাষাটা, এই ভাষাটা যদি গণতান্ত্রিক হয় তাহলে সেটা আপনার থাকবে। কিন্তু প্রথমে যদি আমি আপনার গালিগালাজ দিয়ে শুরু করি, স্বৈরাচারী মনোভাব দিয়ে শুরু করি, তাহলে কিন্তু সেটা প্র্যাকটিস হচ্ছে না, তাই না? তো আমি ওই জায়গাটাই ওই কথাটাই বলতে চাচ্ছি যে আপনি এগুলো সবই করেন, আপনি সংস্কার তো আমাদের করতেই হবে, আমরাই প্রস্তাব দিয়েছি, আমরাই চাচ্ছি, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। আপনাকে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। আজকে ভারতের এত কিছু প্রবলেমের পরেও ভারতে কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। একইভাবে আপনার আমেরিকাতে এত গোলমাল আপনার প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে, ট্রাম্পের স্বৈরাচারী মনোভাব, তারপরেও কিন্তু ট্রাম্প ইচ্ছা করে যা কিছু করতে পারে না। আপনার আদালত আছে যেটা আপনার আরেকটা অর্গ্যান অফ দি স্টেট, সে তার ভূমিকা পালন করছে। আপনার অন্যদিকে আপনার মিডিয়া আছে, সে তার ভূমিকা পালন করছে। পার্লামেন্ট তার ভূমিকা পালন করছে, সিনেট অ্যান্ড কংগ্রেস। তো ইউ হ্যাভ টু ডেভেলপ ইনস্টিটিউশনস। এটার দিকে নজরটা সবচেয়ে বেশি দিতে হবে আপনাকে। আমি একদিনে সব করে ফেলতে পারবো না। আজকে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার এসছে, তারা সম্ভব না তাদের পক্ষে যে কতগুলো পণ্ডিত, কয়েকজন পণ্ডিত এসে আপনার তারা কিছু কিছু দিলেন আপনার ধারণা, ওয়েলকাম। তারা সাংঘাতিক পণ্ডিত মানুষ, এক একজন রাষ্ট্রবিজ্ঞান এবং আপনার সমাজবিজ্ঞান একজন পণ্ডিত লোক। বাট পিপলস পার্টিসিপেশন, জনগণকে সেটা নেওয়া, এই জিনিসটা তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি 1981 সালে আপনার লিবিয়াতে গিয়েছিলাম। লিবিয়াতে আপনারা জানেন যে তখন গাদ্দাফি ওয়াজ ইন পাওয়ার এবং লিবিয়াতে তখন আপনার গ্রিন বুক এবং গাদ্দাফির গণতন্ত্র চলছে বিপ্লবের পরে। এবং ইট ওয়াজ সারপ্রাইজ টু নো তাদের যে মিনিস্ট্রি, একটা মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রির যে মিনিস্টার, হি ইজ ওয়েস্টার্ন এডুকেটেড। কিন্তু তাতে একটা কমিটি আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে, এগুলোকে তারা বলছে পিপলস কমিটি। দে আর ইলেক্টেড বাই দ্য পিপল এবং তারা ওই মিনিস্ট্রির অল পলিসি ম্যাটার্স তারাই নির্ধারণ করে, ওই মন্ত্রী শুধু তাকে ইমপ্লিমেন্ট করেন। দ্যাট ইজ অ্যানাদার ফর্ম অফ ডেমোক্রেসি। এটাকে অস্বীকার করবো না। আপনি আজকে চীনে দেখেন, সেম থিং। চীনে কিন্তু আপনার গণতন্ত্র নেই, তাই না? তো চীনে কিন্তু আমরা আবার আপনার যেটাকে ডেমোক্রেটিক সেন্ট্রালাইজেশন, তাদের ফর্মের ডেমোক্রেসি কিন্তু তাদের আছে। আজকে বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল কমিটমেন্ট অফ দ্য পলিটিশিয়ানস, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে বললাম, কালকে আমি করলাম না, যেটা কিছুক্ষণ আগে আপনি প্রশ্ন করলেন যে আপনারা ইমপ্লিমেন্ট করবেন কিনা, কারণ আমাদের অতীত ইতিহাস আছে যে আমরা রাজনৈতিক দলগুলো কাজ করি নাই। এইটাকে বাধ্যবাধকতার মধ্যে আনা যায় যে চার্টার অফ রিফর্মস যেটা আপনার সই হবে, সেটাকে সবাইকে মিলে সই করতে হবে। কিন্তু এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে কোথায় আপনাকে, যে আজকে ছাত্রদেরকে যে দল তৈরি করেছে ছাত্ররা, সেই ছাত্রদের দলেরকে আপনার এস্টাবলিশ করার জন্য যদি আলাদা করে নিয়মের বাইরে গিয়ে আপনি যদি কোনো কিছু করতে যান, whether that will be accepted by the people or not, that has to be decided. তো এই জিনিসগুলো আপনাকে পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ আপনার এটা নাই। আমি সেজন্যই বলছি যেটা আর কি, যে আপনি মানুষের কাছে যান, গো টু দ্য পিপল, ওরা কি চায় সেটা নিয়ে আসেন। এবং সেটা সম্ভব একমাত্র নির্বাচনের মধ্য দিয়ে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে আপনি সেগুলোকে নিয়ে কাজ করতে পারবেন। এখানে পুরোপুরিভাবে আপনি পৃথিবীর কোন দেশে আপনি আমাকে বলেন যে আমি গণতন্ত্রকে ইম্পোজ করতে পারি? গণতন্ত্র ইজ এ ম্যাটার অফ প্র্যাকটিস। ওকে প্র্যাকটিস করতে হবে, তৈরি হবে নিজের কালচার। এটা একটা আলাদা সংস্কৃতি। বিএনপিকে মাইনাস করার কথা চেষ্টা
সরকারের ভিতর থেকে বা এরকম আপনাদের নেতারা বক্তৃতা করে? আমি এই কথা বলি না, আমি যেটা বলি এটা এই সরকার না, আপনার একটা প্রবণতা আছে বাংলাদেশে, আপনার শুধু বাংলাদেশে না, আপনার আনফর্চুনেটলি এটা কিছুটা আপনার প্রবণতা দেখা যাচ্ছে, আপনার বর্তমান বিশ্বের প্রবণতা কিছুটা দেখা যাচ্ছে বিরাজনীতিকরণের প্রক্রিয়া। এটা বাংলাদেশে শুরু হয়েছে 1/11 থেকে, 1/11 থেকে শুরু হয়েছে বিরাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশন, -2 থিওরি দিয়ে তখন কাজ হয়েছে, বিভিন্নভাবে কাজ হয়েছে। আমাদের অনেকেই মনে করেন যে এটা আপনার এখন অন আছে। কেন যে এটাকে আমরা বিভিন্নভাবে যে দেখানো হয়, বিএনপিকে আপনার পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করা, বিএনপিকে আপনার ছোট করে দেখানো, খাটো করে দেখানো, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো, এগুলো কিছু এটা কোয়ার্টার এই কাজগুলো করছে। এটা কিন্তু আই ডোন্ট ব্লেম এনিবডি পার্টিকুলার, এনি পলিটিক্যাল পার্টি অর দ্য গভর্নমেন্ট, নো, দ্যাট ইজ এ আপনার টেন্ডেন্সি, এটা আছে, এই যে অস্বীকার করার উপায় নেই। এখন একটা মহল যারা চায় না যে বিএনপি ক্ষমতায় আসুক বা বিএনপি সরকার চালাক বা বিএনপি নেতৃত্বের ভূমিকা নিক, তাদের তরফ থেকে আপনার এই ধরনের একটা প্রবণতা আছে, এ ব্যাপারে কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। তারা বিভিন্নভাবে যখন দেখে যে কোনো মানে নিয়মতান্ত্রিকভাবে পারে না, তখন তারা বিভিন্ন ষড়যন্ত্রের আশ্রয় আপনার বিভিন্ন কলা কৌশল করে সেটাকে করার চেষ্টা করে। সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে, ওই তারিখে নির্বাচন হবে, সরকার তো নির্বাচন তারিখ ঘোষণা করে নাই, জুনের মধ্যে। না ওই জায়গায় তো আমাদের আপত্তি। আপনি এটা বিশ্বাস করেন? আপত্তি না, সরকার তো কোনো রোড ম্যাপই দেয়নি। আপনি ওই জায়গাটাতেই আমাদের আপত্তি। আমরা বারবার করে বলছি যে সরকার এই ব্যাপারে অত্যন্ত ভেগ, একটা ধোঁয়াটে অবস্থা তৈরি করে রেখেছে। ডিসেম্বর থেকে জুন, এটা তো কোনো সময় হলো না, তারিখ ঘোষণা করা হলো না। সেটা পরিষ্কার করে বলতে হবে যে আমরা এই কাজগুলো করে এইভাবে করতে চাই। তা না হলে তো যেটা হবে সেটা হচ্ছে যে একটা ধারণা তৈরি হচ্ছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে, সেই বিভ্রান্তি তৈরি হতেই থাকবে। আপনি বলছেন একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত? হ্যাঁ অবশ্যই, বারবার বলছি, একটা না, আমি তো প্রথম থেকে বলছি। একটা আলাপ আছে যে ক্ষমতাসীন দল, সংসদ নেতা, প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন ব্যক্তি, এতে কি কোনো গুণগত পরিবর্তন আসবে? এগুলো তো আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করে। আপনার ধরেন ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে ইংল্যান্ডে যে আপনার দল প্রধান হয়, সেই প্রধানমন্ত্রী হয়, মানে মেজরিটি পার্টি, তাই না? আপনার ইন্ডিয়াতেও প্র্যাকটিস তাই, তবে শুধুমাত্র একমাত্র মনমোহন সিংয়ের সময় সেটা আপনার তারা পরিবর্তন করেছে। ইট ডিপেন্ডস হাউ ইউ প্র্যাকটিস ইট। ডেমোক্রেসি, বারবার যে কথা আমি বলতে চাই যে আপনি জনগণের চাহিদা অনুযায়ী সেটাকে কীভাবে প্র্যাকটিস করছেন, সেটাকে যদি আপনি প্র্যাকটিস করেন তো ডেমোক্রেসি চলবে। আপনি নেপালে দেখেন, সংবিধান করতে বহুদিন সময় লেগেছে, 1বার 2বার 3বার 4বার করে তারা সংবিধান করেছে এবং গোলমাল হয়েছে, একবার গেছে, আবার ভাঙছে, আবার তৈরি করছে। এখন কিন্তু একটা স্টেবল জায়গায় এসছে, বিকজ দে আর প্র্যাকটিসিং ইট। তারা গণতন্ত্রটাকে চর্চা করেছে, গণতন্ত্রটাকে ভেঙে দেয়নি। আপনার হঠাৎ করে হাসিনার মতো ফ্যাসিস্ট হয়ে যায়নি, অথবা হঠাৎ করে এরশাদের মতো আপনার স্বৈরাচারী হয়ে যায়নি, অথবা হঠাৎ করে শেখ মুজিবের মতো একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে নাই। আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে গিয়ে আমি অনেক সময় হেরে যাব, আমি তখন বিরোধী দলে চলে যাব। এইটাতে আপত্তিটা কোথায়? আমাদের মন মানসিকতার ওই জিনিসগুলো আপনার পরিবর্তন করার দরকার। আমি যেটা কথা কালকেও আমি বলেছি আপনাদের প্রেস ক্লাব মিটিংয়ে, যে আমারটাই ঠিক আর তোমারটা বেঠিক, আমারটাই আমি চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, নাহলে আমি মানবো না। হ্যাঁ, আমি মানি না, এই কথাগুলো যখনই আপনি বলবেন, ওটা তো ডেমোক্রেটিক আপনার একটা বিহেভিয়ার না, তাই না? তো মুখে বলবো আমরা গণতন্ত্রের কথা, কিন্তু কাজ করব বিরুদ্ধে, এটা তো হতে পারে না, ডাবল স্ট্যান্ডার্ড হতে পারে না। রাষ্ট্রপতির এখন যে এখতিয়ার আছে তার সঙ্গে কি আর কিছু যুক্ত হওয়া? না, এগুলো তো আমরা আমাদের বিভিন্ন প্রস্তাবের মধ্যে দিয়েছি। আপনাকে ডিটেলস এখন আমি এই মুহূর্তে বলতে পারবো না। ক্যাটাগরিক্যালি বলেছি যে রাষ্ট্রপতির কী কী ক্ষমতা থাকা উচিত, আপনার প্রধানমন্ত্রীর কী কী ক্ষমতা দেওয়া উচিত, ব্যালেন্সটা থাকা উচিত, এবং মন্ত্রিসভারও আপনার সঙ্গে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্সটা থাকা উচিত। এটা আমরা বলছি এগুলো। আচ্ছা, নির্বাচন পেছানোর একটা আওয়াজ সবসময় করা হচ্ছে, নির্বাচন আরো পরে দেওয়া উচিত, আগের সংস্কার করা উচিত, সবসময় চেষ্টা হচ্ছে অনলাইনে সর্বত্র। এটা তো একটা প্রচারণা আছে আপনার পেছনে। এটা যারা করে
তারা বেসিক্যালি ডোন্ট বিলিভ ইন ডেমোক্রেসি। তারা গণতন্ত্রে ঠিক ওইভাবে বিশ্বাস করে না। গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে যে আপনি এটাকে জনগণের মতামতের ভিত্তিতে করবেন। জনগণ যদি চায় যে এখন নির্বাচন হবে না, হবে না, কিন্তু তাতে লাভ কী হবে? নির্বাচন না হয়ে আপনি কি করবেন? আপনি একটা শাসন ব্যবস্থা চালাবেন যে শাসন ব্যবস্থা ইলেক্টেড না। এ গভর্নমেন্ট ইজ রানিং দিস কান্ট্রি যেটা ইলেক্টেড না। ফলে হচ্ছে কি সাধারণ মানুষ তো কোথাও কোনো বিচার পাচ্ছে না। একটা মানুষ ধরে আমাদের দেশে যে প্র্যাকটিস, আমাদের দেশে একটা যখন যেমন একটা মানুষের কোনো সমস্যা তৈরি হয়, সে কার কাছে যায়? এমপির কাছে যায়, এমপির কাছে যায়, পার্লামেন্টের মেম্বারের কাছে যায়। পার্লামেন্টের মেম্বার পারলে ওখানেই সে সমাধান করে, তার অ্যাডমিনিস্ট্রেশনকে বলে, অথবা সে পার্লামেন্টের ইস্যুটা তুলে নিয়ে আসে, পার্লামেন্টে ডিবেট হয়, তাই না? দ্যাট ইজ ডেমোক্রেসি। এটা তো একদলীয় শাসন ব্যবস্থা না, বা আপনার স্বৈরাচারী ব্যবস্থা না। সুতরাং ইউ হ্যাভ টু অ্যালাউ ডেমোক্রেসি টু ফাংশন। কিন্তু কোনো কোনো দলের কথা শুনে মনে হচ্ছে নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কম। না, এটা অন্য জিনিস, হতেই পারে তাদের আগ্রহ কম হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। একমাত্র একটা কারণ হতে পারে যে তারা মনে করে দেখছে যে তারা নির্বাচন জিততে পারবে না। ইলেকশন যদি 100% ফেয়ার হয় তাহলেও তারা জিততে পারবে না। সুতরাং তারা মনে করছে যে নির্বাচন যদি দেরি হবে তাহলে হয়তো তাদের কিছু সুবিধা হবে, হবে না, আরও ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে। নির্বাচন যত দেরি হচ্ছে আপনার দেশ জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কালকে আমরা দুজন আপনার ইসের সঙ্গে বসেছিলাম, অ্যাম্বাসেডারের সঙ্গে বসেছিলাম, একটা রাশিয়ান অ্যাম্বাসেডার, একটা জাপানিজ অ্যাম্বাসেডার। জাপানের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট এখানে বাংলাদেশে আজ পর্যন্ত। বারবার করে তারা প্রশ্ন করছে তোমাদের নির্বাচন কবে, কেন দেরি করছো? আমরা তো ইনভেস্ট করতে পারছি না। একটাই প্রশ্ন হবে, বাইরে যেখানে যাবেন একেবারে, কারণ ফরেন ইনভেস্টমেন্ট আসবে না যতক্ষণ পর্যন্ত না এখানে আপনার ইলেক্টেড গভর্নমেন্ট থাকে। এটা সহজ হিসাব। তারা কার কাছে আপনার কনফার্ম থাকবে যে তার যে চুক্তিটা হচ্ছে সেই চুক্তিটা মেনে নেবে। আপনার স্থানীয় সরকার নির্বাচন আগে করার কথা কোনো কোনো দল বলছে, আপনারা সংসদ নির্বাচন কোনো মতেই না। আমাদের মোট ক্রাইসিসটাই হচ্ছে আপনার ন্যাশনাল ইলেকশন। 15 বছর লড়াই করলাম কী জন্যে? একটাই তো কারণ যে আপনার একটা আপনার নিরপেক্ষ সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন চাই। ওই স্থানীয় সরকার নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচন তো আবার সমস্যার সমাধান হবে না। এটা তো আমি মনে করি যে এটা হচ্ছে আপনার পাগলের প্রলাপ ছাড়া কিছু না। সরি টু সে দ্যাট। বিএনপি কি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে? আমরা তো সবসময় প্রস্তুত। আজকে নির্বাচন দেন, আমরা কালকে তৈরি। দল গুছানোর সব অফকোর্স আমরা নির্বাচনের জন্য সবসময় তৈরি। আমাদের দল তো নির্বাচন কেন্দ্রিক, নির্বাচনমুখী। এখন একটা নারী ইস্যুটা খুব বড় হয়ে যাচ্ছে এখন, যে নারী মানে দেখছেন মনে হয় যে মূর্তি বানাচ্ছে নানা ধরনের। আমাদের জাতিতে আমরা খুব আবেগপ্রবণ। প্রফেসর ইউনূস সাহেব যে কমিশনটা গঠন করেছিলেন, সেই কমিশন গঠন করার সময় তিনি বাংলাদেশের যে, আবারই বলি আপনি, যে বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের মানুষের যে চিন্তা ভাবনা, এগুলো চিন্তা করা উচিত ছিল। বাংলাদেশ তো রাতারাতি আপনার সুইডেন, ডেনমার্ক, নরওয়ে হয়ে যাবে না, তাই না? বাংলাদেশকে বাংলাদেশে যা আছে তাই নিয়ে চলতে হবে। এখানে কোরআন এবং সুন্নাহর বিরোধী, শরিয়া আইন বিরোধী কোনো আইন করার কথা কেউ চিন্তা করতে পারে না। আমরাও করি না। আমরাও পরিষ্কার করে বলেছি যে আমরা শরিয়া বিরোধী আইন করি, কারণ এখানে 90% মানুষ হচ্ছে ইসলাম ধর্ম বিশ্বাসী, এবং তারা এটা চায় না যে আপনার এখানে শরিয়া বিরোধী কোনো আইন তৈরি হোক। এটা চায় না। এটা তো পরিবর্তন এমন হয়ে যায়নি যে এখানে রাতারাতি সমস্ত সেকুলার হয়ে গেছে, আপনার এখানে ধর্মের কোনো প্রভাব নাই। ধর্মের প্রভাব তো এখানে আছে, দ্যাটস দ্য রিয়েলিটি। সো ওয়েন ইউ ওয়ান্ট টু মেক এনি রিফর্ম, ওটাকে মাথায় নিয়ে আপনাকে করতে হবে। আপনি রাতারাতি করে ফেললেন যে এখানে আপনার এগুলো থাকবে না, মুক্ত হবে না, স্বাভাবিকভাবে একটা রিয়াকশন হয়ে গেছে। এখন উচিত ছিল ওই কমিটির মধ্যে কিছু ইসলামিক স্কলারকে রাখা। প্রোগ্রেসিভ ইসলামিক স্কলার যদি রাখতো তাহলে আপনার এই বিষয়গুলো এইভাবে আসতো না। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, যে এই কথাগুলো বলে ওনারা মাইন্ড করবেন, এনারা সবাই হচ্ছেন আপনার একটা আলাদা জগতের মানুষ, একাডেমিক, বেশিরভাগই একাডেমিক্স অথবা এনজিও,
ফলে সাধারণ মানুষের সঙ্গে যাদের সম্পর্কটা আছে আপনাকে আমরা পলিটিশিয়ান আমরা দিন রাত এখন আমাদের সম্পর্কটা হচ্ছে আপনার গ্রামের কৃষক শ্রমিক এদের সঙ্গে আমরা এই যে রাস্তায় যারা আছে লোক তাদের সঙ্গে রিক্সাওয়ালার সঙ্গে রিক্সায় চড়তে করতে করতে আমি তার সঙ্গে কথা বলি গল্প করি তাই না তো আমরা উই উড আন্ডারস্ট্যান্ড দেম আমরা তাদেরকে বুঝি এখানে তাদের সঙ্গে কোনো পরামর্শ নাই সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি যে ওই যে সংস্কারগুলো তারা দিয়েছে ওরা তার আগে আমাদের কাছে সব মতামত চেয়েছিল লিখিত আমরা মতামত দিয়েছি তারপর আবার ওটাকে যাচাই করার জন্য কী করছে ইয়েস নো টিক চিহ্ন টিক চিহ্ন দিয়ে কি আপনি রাজনৈতিক আর সমস্যার সমাধান করতে পারবেন তো এখানে তাই করা হয়েছে ফলে হচ্ছে এই গ্যাপগুলো থেকে যাচ্ছে আর আমরা ধরেন কখনো কখনো আমেরিকা থেকে যিনি আমেরিকা 16 বছর আছেন 20 বছর আছেন 25 বছর আছেন তাকে নিয়ে আসছি যে তিনি আমার প্রবলেম সলভ করবেন অথবা আপনার কেউ আপনার ফিনল্যান্ডে আছে কেউ আপনার সুইডেনে আছে কেউ ইংল্যান্ডে আছে তাদেরকে নিয়ে আসছি আমার সমস্যার সমাধান করার জন্য ইটস এ রং থিওরি আপনি আপনার দেশের মানুষ যারা আছে এবং এর জন্য বেস্ট পলিসি হচ্ছে কি জানি আমার কথা বলে অনেকে আবার এখন আমার সম্পর্কে তো অনেক রকম কথা বলে অনেকে বলছেও ইতিমধ্যেও অনেক কথাবার্তা বলছে পার্লামেন্ট ইজ দ্য অনলি প্লেস যেখানে জনগণের প্রতিনিধিত্ব আছে যেখানে সে তার কথা বলতে পারে আপনি সেখানেই সব সিদ্ধান্ত নেবেন দ্যাট ইজ ডেমোক্রেসি দ্যাট ইজ পার্লামেন্টারি ডেমোক্রেসি করিডোরের ক্ষেত্রে তো আপনারা মিয়ানমার করিডোর নিয়ে তো পার্লামেন্টের কথাই বলছেন আপনারা এই সিদ্ধান্ত পার্লামেন্ট হ্যাঁ অবশ্যই ইলেক্টেড পার্লামেন্টারি সিদ্ধান্ত নেওয়া একেবারেই আপনার ঠিক হবে না সরকার করিডোর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলছে না অস্বীকার করছে না আজকে তো পুরো অস্বীকার আজকে আপনি পুরো অস্বীকার আলোচনা আছে তারা না পুরো অস্বীকার আজকে আপনার মেইন স্ট্রিমের সবগুলোতে লিখছে হ্যাঁ খলিল সাহেব সবাই বলছে না আমরা কোনো সিদ্ধান্তই নিইনি এবং আপনার ওই একটা ধোঁয়াটে একটা অবস্থা ওয়াই রাগ করে কেন ভাই এটার সঙ্গে তো আমার সিকিউরিটির প্রশ্ন জড়িত এটার সঙ্গে আমার আপনার সোভারেন্টির প্রশ্ন জড়িত ইন্ডিপেন্ডেন্সের প্রশ্ন জড়িত এতে রাগঢাকার কিছু নেই তো আপনি যেহেতু পার্লামেন্ট নেই ইউ টক টু দ্য পলিটিক্যাল পার্টিস তাদের সঙ্গে কথাবার্তা বলেন আলোচনা আপনি শেখ মুজিবের জন্মদিবস পালন করবেন কিনা তার জন্য সমস্ত দলগুলোকে ডাকতে পারেন মাইনরিটি অত্যাচারের উপরে যে মিথ্যা প্রচারণা হচ্ছিল তখন সব দলকে ডাকছিল তো এই ব্যাপারে আপনি ডাকবেন না কেন তো আমার ন্যাশনাল ইস্যু মিয়ানমার রাখাইন রোহিঙ্গা আমার ন্যাশনাল ইস্যু তো আপনি সবাইকে ডাকেন সকলের কাছে পরামর্শ করেন অল পলিটিক্যাল পার্টি ভারতে কী করে ভারতে আপনি ধরেন পার্লামেন্ট ডাকতে পারছেন না মোটে দে কল অল দ্য পলিটিক্যাল পার্টিস এমনকি হাসিনা ওখানে থাকবে কি থাকবে না সেটাও কিন্তু তারা পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের রাজনীতির ব্যাপারে আপনাদের তো অবস্থান তো পরিষ্কার আমরা বলেছি আওয়ামী লীগ আপনার একটা আপনার ফ্যাসিস্ট দল তারা আপনার গণহত্যার সঙ্গে জড়িত তাদের সেই গণহত্যার বিচার করতে হবে আর যদি আদালত মনে করে যে দল হিসাবেও তাদের বিচার করতে হবে তারা করবে দে উইল টেক দ্য ডিসিশন রাজনীতি করা ওটা আপনার পিপুল সিদ্ধান্ত নেবে আদালত সিদ্ধান্ত নেবে এটা আমি কে সিদ্ধান্ত নেওয়ার আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আপনারা প্রতিদ্বন্দ্বী হিসেবে চান কি এগুলো আমি আপনাকে এখনই বলতে পারবো না আমরা তো সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছি কাউকে ছোট করে দেখছি না আপনার তরুণ এবং প্রথমবার ভোট দেবেন বলা হচ্ছে যে 3টে ইলেকশন মানুষ ভোট দিতে পারে তরুণ এবং প্রথমবার ভোট দেবেন এরা একটা বড় নিয়ামক হবে এবারের নির্বাচন তাই মনে হয় আপনাদের আপনার কি মনে হয় এ বিষয়ে আমার মনে হওয়ার প্রশ্ন না তো আমার তো দেখার প্রশ্ন জি আমার হচ্ছে আপনার মাঠের প্রশ্ন আমি তো খাঁটি মাঠের লোক আমি তো মাঠে যা দেখি তাই বলি তাই কাজ করি আর কি মাঠে তরুণদের কেমন দেখছেন মাঠে আপনার ঢাকাতে আপনার তরুণদের যথেষ্ট আপনার অ্যাক্টিভিটিস আছে দেশের ঢাকার বাইরে অ্যাক্টিভিটিস সেভাবে চোখে পড়ে না তরুণ বলতে তরুণদের দল বলছে না সাধারণ যে তরুণ যে কিছুতেই না সেটাকে বললাম তো আপনাকে এখানে সমস্যা গেছে কি আপনার আনফর্চুনেটলি এই তরুণদেরকে কোনো সুনির্দিষ্ট দল বা মতামতের ভিত্তিতে না আনতে পারার কারণে
এরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এক একজন এক একটা দল করছে, চিন্তা ভাবনা করছে, সব কিছু করছে। আর এটা বই প্রকাশটা ঘটছে আবার রাজপথে, কোনো কিছু হলেই ওরা আপনার মারামারি করছে, আপনার কলেজে মারামারি করছে, তারপরে আপনার একটা দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছে। এই জিনিসগুলো বোধহয় খুব পজিটিভ হচ্ছে না। এই জন্য আপনার মানে তরুণদের দল যদি থাকতো, একটা যদি আপনার বিপ্লবী দল থাকতো, তাহলে সেটার একটা আলাদা ইম্প্যাক্ট ছিল। কিন্তু এখানে কিন্তু বিপ্লবী দলটার কিছু নেই। একটা দল আছে যে দলটা এখনো আপনার তৈরি হতে পারেনি, এবং ওটার আবার 3-4টা ভাগ আছে। ফলে হচ্ছে কি আপনার এক্স্যাক্টলি যেটাকে আমরা খুশি হতাম যদি এদের একটা আপনার সত্যিকার অর্থেই একটা সুসংগঠিত রাজনৈতিক দল থাকতো বা রাজনৈতিক চিন্তাভাবনা থাকতো, তাহলে একটা পথে যেতে পারতো। আপনার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তরুণদেরকে উদ্বুদ্ধ করেছিলেন উনি যখন প্রথম দলটা। এখন আমাদের দলে কিন্তু বেশিরভাগই তরুণ এসে গেছে, আর আমরা কয়েকজন, ডক্টর মোশাররফ, আমি, বাইসিম সরকারের মতো কয়েকজন বৃদ্ধ আছি আর কি। তাও থাকতে কিছুদিন পরে রিটায়ার করার সময় এসে যাবে। বিএনপিতে একটা বড় পরিবর্তন হবে এরকম একটা সময় আসছে তো। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তো তরুণ, জি, একেবারেই তরুণ। আপনার চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান দেশে ফিরবেন কবে? খুব শিগগিরই আসবে, মানে মামলা আছে তো একটা, শেষ করে চলে আসবে। শেষ করে চলে যাবে। ওনার স্ত্রী রাজনীতি গণনা এটা আমার কাছে আওয়াজ আছে। একটা আওয়াজই আছে, কিন্তু আমাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই, এবং এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো চিন্তাও করি না। আচ্ছা, আপনার দল আপনার নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের কথা আপনারা বলেছেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি বিএনপি এবার এককভাবে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় যাবে? আমরা তো এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত তো তাই আছে, আমরা নির্বাচনে পার্টিসিপেট করার ব্যাপারে তো এখন দলীয় কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে আমরা নেইনি। তবে আমরা তো এককভাবে নির্বাচন করবো সেরকম চিন্তাভাবনা আমাদের আছে। পরে এটা নির্ভর করবে যে ইলেকশন আসার আগে আবার তখন আমরা অ্যানাউন্স করবো কি করবো না, সেই সিদ্ধান্তটা তখন হবে। আপনারা যদি ক্ষমতায় আসেন, তারপরে নির্বাচন কি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হবে? এটা তো কনস্টিটিউশনে এসে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ডিমান্ড অফ অল দ্য পলিটিক্যাল পার্টিস। যে বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় নিজেরা মারামারি করছে, নিজেদের ক্ষমতা প্রাধান্য বিস্তার। এটা একেবারে এত ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা, অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা, দু একটা ঘটনা করতে পারে কোনো জায়গায়। এটাকে এখানেই আমার আপত্তিটা আর কি, অভিযোগ আপনাদের কাছে, মিডিয়ার কাছে, যে আপনারা এগুলোকে এত বড় করে দেখান। হ্যাঁ, যে বিএনপি তখন অপরাধী হয়ে যায় আর কি, অভিযুক্ত হয়ে যায়। এগুলো খুবই ছোটোখাটো ঘটনা। আপনি যদি দেখেন, পড়েন আর কি, ওই শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, দেখবেন যে উনি কতবার মারামারি করছেন, কতবার কাউন্সিলে মারামারি করছেন, তাই না? তো এটা অনেক আগের থেকে, আজকে না, বহু আগে থেকে আপনার এই টারামারিগুলো এগুলো আপনার পার্ট অফ আপনার পার্লামেন্টারি ডেমোক্রেসি। ট্রাম্প হেরে গেল গতবারের আগে, এই নির্বাচনে পুরো ক্যাপিটাল হিল আক্রমণ করলো, মারামারি করলো, দখল করে নিল, হলো না? গণতন্ত্র শেষ। দখল, চাঁদাবাজি দেশে অভিযোগ উঠছে। এইগুলো আপনার এই সমস্ত দেশগুলোতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে, এইগুলো একেবারে আপনি মুহূর্তের মধ্যে দূর করে ফেলবেন, এটা সম্ভব না। বাট উই হ্যাভ কনসার্টেড এফোর্ট। আমাদের দলের পক্ষ থেকে আমরা এগুলো প্রায় বন্ধ করে ফেলেছি। দল কি কোনো ব্যবস্থা নেই নিয়েছে? তো আপনি দেখেননি পত্রিকায় আমরা প্রায় 3000 লোককে আপনার এক্সপেল করেছি দল থেকে, এবং আমাদের খুব সুনির্দিষ্ট আপনার নির্দেশ আছে যে যারাকেই এগুলোর মধ্যে দেখা যাবে ইউল বি অ্যাবসেন্ট ফ্রম দ্য পার্টি। এবং আপনার এখন তো প্রায় 0 পর্যায়ে চলে এসছে। আপনার জাতীয় সরকার হলে আপনার নির্বাহী বিভাগের যে জবাবদিহিতা পার্লামেন্টের ভেতরে, সেটা কে পালন করবে? বিরোধী দল হিসেবে ন্যাশনাল বিরোধী দল তৈরি হবে তো, সবাই যে বিএনপি করবে, বিএনপি জাতীয় পার্টিতে আসবে, তো আসবে না। আর আমরা সবাইকে নিয়ে যে জাতীয় সরকার গঠন করবো, তাও তো করবো না। ইউনূস সাহেবের একটা আন্তর্জাতিক পরিচিতি আছে, তো নির্বাচনের পরে তাকে কি রাষ্ট্রীয় কাঠামোর কোনো, এইগুলো আপনার ডিপেন্ড করবে তখনকার রাজনৈতিক আপনার পোলারাইজেশনের উপরে। এটা তো আর এখনই বলা যাবে না, কে কোথায় আসবেন না আসবেন, কে কীভাবে কাজ করতে চাইবেন, দল কি চাইবে, ওই সময়কার বাস্তবতার প্রেক্ষিতে, পোলারাইজেশনের প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপনার 31 দফাটা অলরেডি চলে এসছে। আপনার নির্বাচনের আগে কি আপনারা দলের কাউন্সিল করবেন? সর্বশেষ কাউন্সিল করেছেন 2016। এই মুহূর্তে কাউন্সিলের সম্ভাবনা খুব কম, কারণ আপনার নির্বাচনের সামনে কাউন্সিল করতে গেলে দেয়ার লট অফ ইস্যুজ, যেগুলো খুব ডিফিকাল্ট হয়। তারপরেও যদি করার প্রয়োজন হয় আমরা করব। অন্তর্বর্তী সরকারে বিএনপির প্রভাব আছে, এটা একটা অভিযোগ আছে যে একেবারেই ভুল প্রভাব, ভুল কথা, ভুল ব্যাখ্যা।
বরং উল্টোটা আছে, আমাদের বেশিরভাগ কাজই করেন না আপনার এই ব্যুরোক্রেটসরা। 24-এর আন্দোলন নিয়ে নানা রকম কথা আছে, 71-এর ভূমিকার সঙ্গে তুলনা আছে, এ বিষয়ে আপনারা? এই ইস্যুগুলো আপনার এত সেন্সিটিভ, আমি যদি এখন অনেক কথা বলতে চাই, অনেক কথা আপনার এসে যাবে, যে কথাগুলো এই মুহূর্তে রাজনৈতিক প্রেক্ষাপটে বলাটা সঠিক হবে না। আমরা খুব পরিষ্কার করে বলি, যেটা আপনার কালকে আমি বলেছি, যে 71-ই আমাদের বটম লাইন, 1971 হচ্ছে আমাদের বটম লাইন। আমার স্বাধীনতা আন্দোলন, আমার পরিচিতি, স্বাতন্ত্র্য, আমি দীর্ঘ 9 মাস আপনার লড়াই করেছি আমার মুক্তির জন্য, আমার দেশের মুক্তির জন্য, একটা ভূখণ্ডের জন্য, তাই না? সেটা একটা আলাদা ব্যাপার। আর 24-এর ছাত্রদের যে আন্দোলন, এই আন্দোলনটা হচ্ছে একটা স্পন্টেনিয়াস, একটা আপনার সাময়িক আন্দোলনের ভিত্তিতে হয়েছে। 15 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরা, আপনার রেস্টোরেশন ডেমোক্রেসি আমরা করেছি। ছাত্রদের 24-এ যেটা হয়েছে তার আউটকাম, এটাকে আমরা বলি আপনার যে স্পার্ক একটা স্ফুলিঙ্গ, সেই স্ফুলিঙ্গ থেকে এই ঘটনা ঘটেছে, পতনটা হয়েছে। এটাকেও খাটো করে দেখার কোনো উপায় নেই, কিন্তু দ্যাট ক্যানট বি কম্পেয়ার্ড উইথ 71। এই স্ফুলিঙ্গ বিএনপির 15 বছরের না, এটা ডিপেন্ড করে যে কখন কোনটা কোথায় স্ফুলিঙ্গ হবে, এটা আপনার বলা মুশকিল। আমরা আইয়ুব খানের বিরুদ্ধে লড়াই করেছি দীর্ঘ 12 বছর, কিন্তু যেদিন আসাদ মারা গেছেন, শহীদ হয়েছেন, সেই দিন স্ফুলিঙ্গ হয়েছে, তো সারা দেশে ছড়িয়ে পড়েছে। ঠিক একইভাবে আপনার এই 90-এ আপনার এরশাদের মুভমেন্ট হয়েছে 9 বছর এগেস্টে, কিন্তু যেদিন আপনার মিলন মারা গেছে সেদিন স্ফুলিঙ্গ ছড়িয়ে গেছে, এভরিবডি পার্টিসিপেটেড। তো এ থেকে আপনারা যেহেতু সাংবাদিক মানুষ, আপনি এগুলো আমার চেয়ে ভালো বুঝবেন। সাংবাদিকতা এখন আপনি কিরকম অবস্থায় আছে আপনার মনে হয় এখন? বললাম না আপনাকে, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা না তো। সাংবাদিকতা বলুন, আপনার শিক্ষকতা বলুন, অধ্যাপনা বলুন, চিকিৎসা পেশা বলুন, রাজনীতি বলুন, এই সবগুলো কিন্তু নির্ভর করে দেশের সমাজ, অর্থনীতি, রাজনীতির উপরে। তো বাংলাদেশে আপনার কোনোটাই এখানে সুস্থভাবে আপনার প্র্যাকটিস হয়নি। সুতরাং যখন এটা প্র্যাকটিসভাবে সুস্থ হবে, তখন আর সব পেশাগুলোই দেখবেন আপনার অনেক ভালোভাবে চলবে। হ্যাঁ, সাংবাদিকরা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার অত্যন্ত ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, চাকরির ঝুঁকি নিয়ে তারা আপনার সত্যকে প্রকাশ করার চেষ্টা করেন, কিন্তু তাদের এই সত্য প্রকাশ করার চেষ্টা অনেকাংশে ব্যাহত হয় এখনকার পরিপ্রেক্ষিতে ভিন্নভাবে। কারণ এখন সংবাদপত্রের মালিকানাগুলো হচ্ছে আপনার পুরোপুরি ব্যবসায়ী হাউসদের হাতে, এবং তাদের স্বার্থের উপরে নির্ভর করে যে তারা কেটে করতে পারবে, কোনটা করতে পারবে না। পরিষ্কার বলে দেওয়া হয় যে এটা নিউজ করো, এটা নিউজ করো না, তাই না? তো যার ফলে এখানে যে আপনার একেবারে 100% আপনি সুস্থ সাংবাদিকতা দেখবেন, সেটা দেখাটা আশা করাও ঠিক না। হ্যাঁ, তবে যেটুকু হয় তা অনেক, এবং এই সাংবাদিকরা এখানে বহু বড় ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ক্রিটিক্যাল মুহূর্তগুলোতে সাংবাদিকরা বিভিন্ন ধরনের ঝুঁকি নিয়েও তারা বহু কাজ করেছেন, এবং চ্যালেঞ্জেস এগুলো তারা মোকাবেলা করেছেন। একটু আঞ্চলিক ভারতের সঙ্গে একটা টেনশন যাচ্ছে গত বাংলাদেশে বর্তমানে। 5 আগস্টের আগে বলা হতো সোনালী অধ্যায়, আর কি শুনেছেন যে ভারত থেকে। এখন যে ভারতের সঙ্গে সম্পর্কটা, সেটা সামনে ভারতের সাথে আমাদের বিশাল সীমান্ত। ভারত সম্পর্কে আমার ধারণা ছিল যে ভারত আপনার একটা অনেক বড় রাষ্ট্র, তার আপনার সুপার পাওয়ার কাছাকাছি, তাদের আপনার ডিপ্লোম্যাটিক যে ম্যানুভারিং সেটা আপনার অত্যন্ত প্র্যাকটিক্যাল হবে, এবং আপনার যেটাকে আমরা বলি সাস্টেনেবল হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভারত বাংলাদেশের সঙ্গে আপনার সেই ডিপ্লোমেসিটা কখনোই করেনি। তারা বাংলাদেশ সবসময় একটা বৈরী অবস্থা তৈরি করে রেখেছে। আপনি যে কথাটা বললেন যে সোনালী সম্পর্ক, সব স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা আওয়ামী লীগের সঙ্গে ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার মিস্টেক। ওই একটি দলের সঙ্গে সম্পর্ক তৈরি করতে গিয়ে বাংলাদেশের মানুষের সঙ্গে তার আপনার বিচ্ছেদ হয়ে গেছে। স্বামী স্ত্রীটা হয়েছে আওয়ামী লীগের সঙ্গে, আর ডিভোর্স হয়ে গেছে পিপুলের সঙ্গে, টোটালি ডাইভোর্সড বাংলাদেশের মানুষ। ফলে এখন ভারতের জায়গা নাই, এটাকে ভারতকে আবার তৈরি করতে হবে, এবং তৈরি করতে হবে কয়েকটা ঘটনা দিয়ে। যেমন আপনার প্রথম হচ্ছে তিস্তার পানির
আপনার বন্টনের মধ্য দিয়ে এবং অন্যান্য নদীগুলোর পানির হিস্সার মধ্য দিয়ে, বর্ডারে আপনার সীমান্ত হত্যা বন্ধ করার মধ্য দিয়ে, এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা বন্ধ করার মধ্য দিয়ে। আর একটা বড় ইস্যু আছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে। ভারতের সাথে আপনাদের বিএনপির সম্পর্ক? আমাদের সব দেশের সঙ্গেই ভাই আমরা মনে করি যে এটা একটা ফাংশনাল রিলেশনশিপ আমরা চেষ্টা করি। ভারতের সঙ্গে সেটা আমাদের নাই। ভারতের সঙ্গে সেই সম্পর্কটা ভারতের উচিত। সমস্ত একটা মাত্র রাজনৈতিক দলে সব আপনার মানে ফলগুলো না রেখে, ডিমগুলো না রেখে সব দলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রাখা। সেক্ষেত্রে আমরা আশা করি যে ভারত ইনিশিয়েটিভ নেবে বিএনপির সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করবার। জুলাই অভ্যুত্থানের পরে ভারতের সঙ্গে কি আপনাদের কোনো যোগাযোগ হয়েছে? না, আমাদের সঙ্গে সেই ধরনের কোনো যোগাযোগ হয়নি। আমাদের রাজনীতিতে আঞ্চলিকভাবে বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের প্রভাব অনেক বড় করে দেখা হয়। তো যুক্তরাষ্ট্রের কতটা প্রভাব আপনারা? এটার কারণটা হচ্ছে কি, আপনার যুক্তরাষ্ট্র থেকে সুপার পাওয়ার মেইনলি, এবং যুক্তরাষ্ট্র আপনার এশিয়া প্যাসিফিক অঞ্চলে তার প্রাধান্য বিস্তার করবার জন্য খুব উদ্গ্রীব, এবং সে আশেপাশে দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক সে জোরদার করার চেষ্টা করছে। ভারতের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো এবং খুব বড় রকমের সম্পর্ক আছে। একইভাবে অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্কের চেষ্টা করে। আমাদের সঙ্গেও তাদের সম্পর্ক খারাপ না, বাংলাদেশের সঙ্গে অ্যাজ এ হোল, অ্যাজ এ গভর্নমেন্ট ওয়াইজ আমি বলছি আর কি। তাদের অনেক ইনভেস্টমেন্টও আছে এবং তাদের অনেক কাজও আছে এখানে। আমরা মনে করি যে এটা ততক্ষণ অবশ্যই আপনার অ্যাকসেপ্টেবল যতক্ষণ পর্যন্ত আমার স্বার্থে হানি হচ্ছে। আপনার চীনের বড় বিনিয়োগ আছে, এবং চীন আমাদের একটা ম্যাটেরিয়াল সোর্স চীন ইম্পোর্ট করি। তো এক্ষেত্রে আপনি কি মনে করেন যে একটা ভারসাম্য? চীনের সঙ্গে আমাদের দলগত হিসাবে আমাদের সম্পর্ক কিন্তু ঐতিহাসিক। যে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি প্রথম চীনের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন করেন। তার আগে শেখ মুজিবুর রহমানের সময় কিন্তু চীন বাংলাদেশকে রিকগনাইজ করে নাই। 75-এর পরে জিয়াউর রহমান আসার পরে তখন সেটা আপনি রিকগনাইজ করেছেন, সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। এবং চীনের সঙ্গে একটা অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক বরাবরই ছিল। মাঝখানে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর বিশেষ করে আওয়ামী লীগ আমলে চীন যেহেতু আপনার ব্যবসা বাণিজ্য বেশি আগ্রহী, তারা তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে। কিন্তু এখন আমাদের সঙ্গে চীনের সম্পর্ক খুবই ভালো, অত্যন্ত ভালো। ইতিমধ্যে আমাদের আপনার টিম তো ঘুরে এসেছে, আপনার চীন ভিজিট করে এসছে। আমি চীনের সঙ্গে মনে করি যে সম্পর্ক উন্নত করা প্রয়োজন, আপনার ঐতিহাসিক কারণে, ভূ রাজনৈতিক কারণে এবং স্বার্থের কারণে, যে সে আমাদেরকে এখানে ফাইন্যান্স করতে পারবে, এখানে ইনভেস্টমেন্ট তারা অনেক বেশি করতে পারবে। বর্তমান পরিস্থিতিতে মানে বিএনপির কি কৌশল নিচ্ছে তার উপরে মানুষের কিছু পর্যবেক্ষণ আছে, যে বিএনপি খুব কেন জোরালোভাবে কিছু বলছেন হয়তো কি বলবে আপনারা আপনাদের দাবিগুলোর কথা, যেমন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা। আমি সাধারণ মানুষের কথা বলছি, যে বিএনপি খুব কৌশল লাগছে। এই কৌশলের কারণ আছে তো, বিএনপি তো ঘর পড়া গরু, বুঝছেন? সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। একটা এত বড় একটা অভ্যুত্থানের পরে আজকে আমাদের একটা ভুলের কারণে যদি আবার আরেকটা অভ্যুত্থান হয়ে যায় বা সেই দিকটা অন্যদিকে চলে যায়, তখন সেই দায়িত্ব বিএনপিকে নিতে হবে। সবচেয়ে বড় জিনিস আপনাকে মনে রাখতে হবে, জনগণকে মনে রাখতে হবে, বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। অতীতে ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় আসার কথা আশা করে, এবং সম্ভবত ক্ষমতায় এসে আবার আসবে। ইন দ্যাট কেস বিএনপিকে প্রতিটি পা ফেলতে হয় হিসাব করে, এটা মাথায় রাখতে হবে সবসময়। আপনার পপুলিস্ট পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং। আমি একটা দায়িত্বশীল রাজনীতি করি। আই প্রেজেন্ট এ পলিটিক্যাল পার্টি, যে পার্টিটা অতীতে কয়েক দফা ক্ষমতায় এসছে, এবং এখানে যা কিছু রিফর্ম যা করার আমরাই করেছি অতীতে। এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে এসেছি আমরা পার্লামেন্টারি প্রেসিডেন্ট ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে নিয়ে এসেছি। ক্যাটাগরি গভর্নমেন্ট সিস্টেম আমরা চালু করেছি। এখানে ইকোনমিতে ভিএটি শুরু করে লিবারালাইজেশন অফ দি ইকোনমি আমরা চালু করেছি। এই যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, এটা আমাদের শুরু করা। আপনার রেমিটেন্সের শ্রমিকদের বাইরে যেটা আমাদের শুরু করা। তো বিএনপি তো বাংলাদেশের প্রধান ভূমিকা পালন করেছে। সুতরাং বিএনপিকেই প্রধান দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা একটা দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা মনে করি
যে এখন ইটস এ টাইম যে আপনাকে ধৈর্য ধরে এই সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং একটা আপনার পিসফুল ইলেকশন, আপনার অ্যাকসেপ্টেবল ইলেকশনের দিকে যাওয়ার ব্যবস্থাটা করতে হবে। কতদিন লেভেল প্লেইং ফিল্ড, এটা আমার বলছি দ্য সুনার দ্য বেটার। আমরা দিন তারিখটা ঠিক করে দেইনি, আমরা বলেছি যৌক্তিক সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে।